আমরা যদি বিএনপির পররাষ্ট্রনীতিটাকে একটু দেখি, 2.5 মাস হয়েছে সরকার এসেছে, এবং মাঝে মধ্যে মনে হয়েছে যে সরকার বোধহয় ভারত মুখাপেক্ষী, মাঝে মধ্যে মনে হয়েছে যে আমেরিকা মুখাপেক্ষী, এবং মন্ত্রিসভার গঠন নিয়েও আমাদের একটা সন্দেহ ছিল, এখনো আছে, যে আসলে কোনো দেশের পার্টিকুলার সুপারিশে পার্টিকুলার লোকটাকে পার্টিকুলার মন্ত্রণালয়ের মন্ত্রী করা হলো কিনা, এইরকম সব তো রয়েছেই। কিন্তু আজকে আমরা দেখলাম যে পাকিস্তানের যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি হচ্ছেন মহসেন নকভি। তারা একটা সমঝোতা স্মারকে সই করেন এবং এটাকে আনুষ্ঠানিকভাবে মাদক বিরোধী এবং মানব পাচার বিরোধী সহযোগিতা হিসাবে উপস্থাপন করা হলেও চুক্তির পরিধি সাধারণ আইন শৃঙ্খলা সহযোগিতার চাইতে অনেক বিস্তৃত বলে জানিয়েছেন আঞ্চলিক বিশেষজ্ঞরা। এরকম একটা নিউজ দিয়েছে শ্রীলঙ্কা গার্ডিয়ান। তারা বলেছে যে বাংলাদেশ ও পাকিস্তান আনুষ্ঠানিক নিরাপত্তা সহযোগিতার দিক দিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এখন আপনি জানেন যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিনি ভারতে গিয়েছেন, তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে একই প্লেনে করে তিনি মরিশাস গিয়েছেন, তারপর তিনি এখন চীনে আছেন, আবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আসলো এখানে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডক্টর ইউনূসের সময়ে যেই সব চুক্তিগুলো পাকিস্তানের সঙ্গে সম্পাদিত হয়েছিল, চীনের সঙ্গে সম্পাদিত হয়েছিল, সেগুলোর কোনোটাই কিন্তু বিএনপি সরকার বাতিল করেনি। উপরন্তু খলিলুর রহমান বলেছেন যে তিস্তা প্রকল্প আমরা চীনকে দিয়ে বাস্তবায়ন করাবো। ভারত সীমান্তে যে লালমনিরহাটে যে বিমান বন্দর হবে সেটাও বন্ধ করেননি। তো এই সব মিলিয়ে আসলে এই তারেক রহমানের পররাষ্ট্রনীতিটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে তিনি কোন পন্থী? ধন্যবাদ মিশন ভাই, আপনার মাধ্যমে আপনার অনুষ্ঠানের দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। সবাই আশা করি ভালো থাকেন, ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আজকে তো বিশ্বব্যাপী মা দিবস উদযাপিত হচ্ছে আমাদের নর্থ আমেরিকা এবং অন্য জায়গাতে। বিশ্বের সকল মায়ের জন্য শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা। মা যখন আছে, মার কে সবাই টেক কেয়ার করেন। মা যখন থাকবেন না, তখন আমাদের মতো বুঝবেন যে মা কে ছিল। প্রথমে আমি আমাদের নতুন প্রধানমন্ত্রী উনি যখন দেশে আসলেন 25শে ডিসেম্বর, উনি কি বলেছিলেন প্রথম সপ্তাহেই? এটা নিয়ে অনেক ট্রল হয়েছে। আমাদের বিশিষ্ট যাদেরকে আমরা সহযোদ্ধা হিসাবে পেয়েছিলাম, হাসিনা বিরোধী আন্দোলনে দিনে রাতে কাজ করেছি, ওনারা কিন্তু ট্রল করলেন এবং এটা নিয়ে হাসাহাসি করলেন। আমি নিজেও করেছি টুকটাক। জি, টুকটাক করেছেন। আমি তো ডাইরেক্টলি দলের সাথে ইনভলভ করিনি, কিন্তু আমরাও মোটামুটি একটু সন্দিহান ছিলাম যেটা কি। এখন বোঝা যাচ্ছে কি প্ল্যান। উনি আসলে আমার মনে হয় উনি যেহেতু দীর্ঘদিন 17 বছর ছিলেন না, উনি বাংলাদেশে এসে কিছুটা সময় উনি নিয়েছেন দেশের মানুষকে বুঝতে, দেশের মানুষের পালসটা কিন্তু সামনাসামনি গেলে, কথাবার্তা বললে উপলব্ধি করা যায়। আমার মনে হয় এই জন্যই উনি প্রথমে কোনো কথা বলেননি, এবং প্রথম 1-1.5 মাস উদয় সালাউদ্দিন আহমেদ সাহেবরা কথাবার্তা বলেছেন। এমন একটা ভাব সবাই বলেছিলাম উনি কি কথা বলবেন না নাকি, প্রধানমন্ত্রী চুপ করে থাকেন কেন। উনি মনে পরিস্থিতিটা বুঝেছেন। এখন উনি ওনার ব্যবস্থা নিচ্ছেন, কারণ যেই কথাটা মেইন শুরু হলো তিস্তা প্রকল্প নিয়ে, ইতিমধ্যেই ভারতবর্ষে যা যা ঘটে গেল নির্বাচনের আগে, নির্বাচনের পরে, বিধানসভা নির্বাচনগুলো, এগুলোও কিন্তু একটা ফ্যাক্টর হিসেবে কাজ করেছে তারেক রহমানের ইদানি। কিন্তু উনি কিন্তু লন্ডনে থেকে আসার আগে ঠিক বোধহয় সপ্তাহখানেকের ভিতরে উনি ওখান থেকে আসবেন, তখনও স্থির হয়নি, বাট আমরা আশা করছি উনি আসবেন। উনি বলেছিলেন, যেই সাক্ষাৎকারে উনি বলেছিলেন যে আমার যাওয়াটা নির্ভর আমার উপর করে না, আর অনেকগুলো ফ্যাক্টর এখানে আছে, সেখানে একক নিয়ন্ত্রণাধীন নয়। ওইখানে কিন্তু ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কিরকম হবে বলে আপনি মনে করেন। উনি একটা কথা কিন্তু খুব সিগনিফিকেন্ট বলেছিলেন, অনেকের মনে আছে কিনা জানি না। উনি বলেছিলেন যে বাংলাদেশের জনগণের যে ভারতের উপর যে তাদের যে ক্ষোভ বিক্ষোভ দীর্ঘদিনের বিভিন্ন রকমের, আমি বাংলাদেশের জনগণের মনের ভাব উল্টা দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। মানে বুদ্ধিমান মানুষরা তারা কিন্তু কথা এভাবেই বলে যে আমি বাংলাদেশের জনগণের প্রতিনিধি, জনগণকে ভালোবাসি, জনগণের জন্য রাজনীতি করি, তো জনগণ যেটা চাইবে সেটাই হবে। উনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন
বাংলাদেশের জনগণ। এবং গতকালও দুটো লাশ যে ফেরত দেওয়া হলো, এবং এটাকে ঘটা করে সুন্দর স্টেইনলেস স্টিলের খাটিয়াতে করে বিজিবির কাছে বিএসএফ দুটো লাশ তারাই হত্যা করে ফেরত দিল। এই ধরনের জিনিস কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের মনে দীর্ঘস্থায়ী ট্রমার সৃষ্টি করে। সেই ফেলানির লাশের কথা কিন্তু আমি এখনো বলিনি। আমি জানি না আপনার কি অবস্থা, আমি এখনো বলতে পারি না। এই যে 14 ঘন্টা না 18 ঘন্টা ধরে মেয়েটার লাশটা ঝুলিয়ে রাখা হলো এবং সে এখানের মধ্যে কাঁটাতারে ঝুলে রইলো, এটা তো মানে একেবারে বাংলাদেশের জন্য এর চেয়ে বড় লেসন আর হতে পারে না। ক্যাপ্টেন মারুফ রাজু, একটা কথা বলতেই হয় যে অবশ্যই এটা খুব হৃদয় বিদারক যে দুইটা লাশ আমরা দেখলাম খাটিয়াতে করে ফেরত দিল, এবং এটা সবসময় দেয়, এটা তো নতুন না, এটা গত 10-15 বছর ধরে হয়েই আসতেছে। কিন্তু এটা কি আসলে তারেক রহমানের পক্ষে বন্ধ করা সম্ভব? প্রথমত আমরা ছোট দেশ, দ্বিতীয়ত অভিযোগ আছে আমাদের লোকজনই ভারতের অভ্যন্তরে গরু আনতে যায়। কেন যায় ভাই, দরকার কি? না, এটা তো ঠিক আছে, আপনার কথাটার সাথে প্রাক্তন সাবেক পররাষ্ট্রমন্ত্রীও বলেছিলেন এরা তো মানে মানুষ, এরকম একটা ভাব আর কি, এরা তো মানুষ না, এরা তো গরুচোর বা এরা চোরাকারবারি করে। কিন্তু এটাও সত্য যে গেলেই কি মেরে ফেলতে হবে? জি, আমি সেটা বলছি না। আমি তার এই দুটো লাশ ফেরত দেওয়া সবসময় দেওয়া হয়। এবার ভিডিও করে দেখলাম যে আমি জানি না কে বা কাহারা এই ভিডিওটা ছেড়ে দিল। এই ভিডিওটার মানে এটা মানে হচ্ছে যে বাংলাদেশের ভারতের সম্পর্কটা কোন পর্যায়ে গেছে, এবং মানুষের মনের মধ্যে বিশেষ করে এই নির্বাচনের পরে, পশ্চিমবঙ্গের নির্বাচনটা হওয়ার পরে এই আমরা বুঝতে পারলাম, আমরা এতদিন মনে করতাম ভারতের সরকার আমাদের বাংলাদেশ বিরোধী, এখন দেখলাম যে ভারতের সিংহভাগ জনগণ, বিশেষ করে পশ্চিমবঙ্গের জনগণ, তারা তো ভোট দিয়ে যতই কারচুপির অভিযোগ হোক তারা ভোট দিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছে, তারাও এখন দেখছি যে বাংলাদেশ বিরোধী অবস্থান নিয়েছে। এই কারণটাই বলছি যে তারেক রহমানের পক্ষে কাছে এখন অনেকগুলো সুযোগ এসেছে, যেটা আমরা বারবার গত 7 বছর 8 বছরে কিন্তু বারবার বলেছি যে বাংলাদেশকে যদি ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত হতে হয়, কখনো যদি হাসিনা এখান থেকে পতিত হয়, বিতাড়িত হয়, তাহলে যেই সরকারটা আসবে, জাতীয়তাবাদী সরকার বা গণজাগরণের সরকার, তাদেরকে কিন্তু অন্যদিকে তাকাতে হবে। শুধু ভারতের দিকে তাকিয়ে থাকলে হবে না, সব ডিম এক ঝুড়িতে রাখা যাবে না। কারণ আমাদের 3 দিক দিয়ে ভারত পরিবেষ্টিত, এরকম অনেক দেশ আছে। কিউবা একেবারে আমেরিকার পেটের ভিতরে, আপনি গিয়েছেন কিনা জানি না, কিউবা আমেরিকার থেকে 60 মাইল দূরে মাত্র, ফ্লোরিডার থেকে ঘন্টা 1.5 লাগে বোটে করে গেলে, হাই স্পিড বোটে করে গেলে। সেটা পর্যন্ত আজকে এত বছর আমার জন্মের পর থেকে আরো আগে থেকে শুনে আসছি, এটা জ্ঞান হওয়ার পর থেকে, কিউবাকে আমেরিকা কোনোভাবেই হাতে আনতে পারে না। তারা সেই ছোট্ট দেশ, দ্বীপের মতো দেশ। আপনি বিশ্বাস করবেন না, কিউবাতে এখনো পর্যন্ত 1960 সালের সেই গাড়ি, যে ভক্সওয়াগন বিটল, এই গাড়িগুলো 1960-62 সালের গাড়ি, এগুলাকে তারা রিপেয়ার করে, মোটিভেট করে এগুলাকে ট্যাক্সি হিসেবে ব্যবহার করা হয়। মানুষ হয়তো হাসাহাসি করে এটা দিয়ে, কিন্তু তাদের জাতীয়তা বোধ, তারা আমেরিকান লেটেস্ট গাড়ি আনতে পারে, কিন্তু তারা আমেরিকার কাছে মাথা নোয়াবে না। এই যে জাতীয়তা বোধ, এই যে আত্মসম্মান, এই আত্মসম্মানটা আমাদেরও আছে, কিন্তু আমাদের নেতাদের থাকে না। যারা ক্ষমতায় যায় তারা অনেক কিছু বোঝানোর চেষ্টা করে আমাদেরকে। ভাই, ওই যে অনেকে বলে ভারতের সাথে কি প্রবলেম করা যায়, আরে প্রবলেম তো আপনাকে করতে হবে না। এটাও বলে নাই ভারতের দেওয়া 3টি শর্ত মেনে তারেক রহমান দেশে ফিরেছেন। এগুলো সবই আছে, কিন্তু এখন যখন এই গত সপ্তাহে একটা সিগনিফিকেন্ট কথা কিন্তু পররাষ্ট্রমন্ত্রীই বলেছেন, এই কথাটাতেই কিন্তু শুরু হয়েছে কিন্তু, যে আমরা তিস্তা, আমাদের জীবন মরণ সমস্যা, এটা সমাধানের জন্য আমরা অনির্দিষ্টকালের জন্য ভারতের দিকে তাকিয়ে থাকবো না। এই কথাটার মানে হচ্ছে সো ফার বাংলাদেশ ওয়াজ ওয়েটিং, কারণ চায়না কিন্তু 1.5 বছর আগে বা 2 বছর আগেই কিন্তু প্রস্তাব দিয়ে রেখেছে, এবং ইউনুসের সময় কথাবার্তা হয়েছে, তারা অনেক টাকা, প্রায় $4-5 বিলিয়ন ইনভেস্ট করবে, এটা করে দেবে। কিন্তু ভারত আবার বলেছে যে আমরাও এটা করতে চাই। তারা এটাকে মনোপলি মনে করে, বাংলাদেশ যেন এটা চায়না দিয়ে করুক আর যাকে দিয়ে করুক, ভারতকে দিয়ে যেন না করে। আরে ভাই, যেই আপনার ক্ষতিটা করলো তাকে দিয়ে আপনি আপনার এই সেই বাড়িটা যে ধ্বংস করলো তাকেই আপনি বাড়ির পুনর্নির্মাণের কন্ট্রাক্ট দিচ্ছেন, এটা তো হতে পারে না। এটা কোনো বিশ্বে, কোনো পৃথিবীর কোনো জায়গাতে নৈতিকভাবে কোনো মানুষ মেনে নিতে পারে না। আমি এটাই বলি যে তারেক রহমান যেটা এখন নিয়েছেন, আমরা বারবার, আমি গত পরশুদিন আমি লাইভে বলেছি যে বাংলাদেশকে এখন, বাংলাদেশের যারা বন্ধু আছে, এবং এদিকে মালয়েশিয়া থেকে শুরু করে সিঙ্গাপুর, ওইদিকে পাকিস্তান, চায়না, এদের কাছ থেকে বাংলাদেশকে বিভিন্ন পণ্য ইম্পোর্ট করতে হবে আরো সস্তায়। তাতে করে বাংলাদেশ, এই যে ভারতের সাথে সম্পর্কটা, এটা তো আমরা করছি না ভাই, ভিসা তো আমরা বন্ধ করে দিইনি, ওরা আমাদের ভিসা বন্ধ করে দিল ইউনিশ সরকারের আমলে। ওরা এখন বলছে বর্ডার টোটালি সিল করে দেয়া হবে।
এবং বর্ডারের মধ্যে কতগুলি খাল কাটা হবে, ওখানে ওখানে কুমির এবং বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হবে। বিশ্বের ইতিহাসে আমার মনে হয় এখন পর্যন্ত কোনো দেশ এটা করেনি, এবং এটা আন্তর্জাতিক সৌজন্যবোধের পরিপন্থী। জাতিসংঘ এটাকে মানে কিনা আমি জানি না, যে সাপ এবং ইয়ে ছেড়ে দিবেন কেন? বাংলাদেশেরই কি খালি ভারতে যায়? ভারতীয় যে 10 লাখ 15 লাখ এখানে আছে, তারা কিভাবে এসছে? প্লেনে এসছে। তো প্লেনটা কি তারা কি মানে ভারত থেকে ল্যান্ড করে বাংলাদেশে ল্যান্ড করেনি? তারা যেখানে কাজ করছে বিনা ভিসায়, বিনা ওয়ার্ক পারমিটে, এটা কি বাংলাদেশ কিছু করছে? কারণ আমরা চাই যে ঠিক আছে সবাই ভালো মতো থাকুক, ভারত আমাদের সাথে 3 দিক থেকে পরিবেষ্টিত, ভারতকে আমাদের দরকার, বা ভারতেরও আমাদেরকে দরকার। 7 সিস্টার যে চিকেন নেকটাকে যদি কন্ট্রোল করতে হয়, এগুলি ইন্টারন্যাশনাল পলিটিক্স, এগুলো সবই করবে। আমি যেটা যেটা ইম্পর্টেন্ট দেখি, এতদিন পর্যন্ত ভারত বলেছে, মোদী সরকার বলেছে যে তিস্তা প্রজেক্টের পানি মমতা ব্যানার্জি দিচ্ছে না, যেহেতু মমতা ব্যানার্জি ছিল তৃণমূল কংগ্রেস তার বিরোধী। এখন তো ভারতের দাদাবাবুর মোদী সরকার এসছে, এখন মোদীর সাপোর্টের সরকার এসছে, শুভেন্দু অধিকারী। এখন দেখি তো ভারত পানিটা ছাড়ুক তো। এই যে ভদ্রলোক এখন চুপ করে আছেন কেন? খুব তো বলছিলেন, ওই যে আমাদের বেগম খালেদা জিয়ার যে সেই ঐতিহাসিক যে কথা, খুব তো বলছিলেন। এখন বলুন তো জনাব মোদী, এখন পানিটা কেন দিচ্ছেন না? দিয়ে দেন তাড়াতাড়ি, দেখি দেয় কিনা। একটা এখানে এই কথার মধ্যে এখনই বোঝা যায় যে রাজনৈতিক হঠকারিতা এবং আন্তর্জাতিক মহলে যে তারা যে একটা মিথ্যা কথা বলার একটা অভ্যাস, এবং শেখ হাসিনাকে বাংলাদেশের এত বড় একটা গণহত্যাকারী, এতদিন স্বৈরাচারী শাসন করার পর তাকে যে আশ্রয় প্রশ্রয় দিয়ে রেখেছেন, এবং তাকে আপনি ওখানে এখনো রেখেছেন, মানবতার খাতিরে নাকি তাকে রেখেছেন, তাকে যতক্ষণ ওখানে রাখবেন ততক্ষণ আপনি বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলবেন না। সরকারের পক্ষে বলতে পারে, যেই সরকার আসুক, তারেক সরকার, অন্য সরকার, কিন্তু জনগণের মনের হৃদয়কে অর্জন করতে হলে ভারতকে আরো অনেক কিছু করতে হবে। বিশেষ করে সংখ্যালঘু নির্যাতন, এবং বিশেষ করে মুসলমানদের উপরে যে অত্যাচার। আজকে দেখলাম বক্তৃতা একটা ওখানকার এক নেত্রী দিচ্ছে যে মোড়ে মোড়ে শুয়োরের মাংসের দোকান খোলা হবে, এবং এদেরকে কোনোভাবে তাদেরকে মোল্লা দেখলেই তাদেরকে পেটানো হবে, তাদেরকে কেটে দেওয়া হবে, কাঁচি দিয়ে তাদের বিশেষ অঙ্গ কেটে দেওয়া হবে। এই ধরনের বক্তৃতা তাদের সমস্ত ভিডিওতে, সমস্ত প্রচার মাধ্যমে চলছে। আর একজন তো বলেছেন, এবং এগুলো কিন্তু নরমালাইজ, মানে নরমালাইজ করা হচ্ছে এই ধরনের বক্তব্য। এটা নরমালাইজ মানে বাংলাদেশ হলো এখানে ঐতিহাসিকভাবে বাংলাদেশ কেন আছে, এইটা একটা বিরাট একটা অপরাধ বাংলাদেশের জন্য। এখন বাংলাদেশ তো এখান থেকে উড়ে যেতে পারবে না, মুছে যেতে পারবে না। এটা তো ঐতিহাসিক ভাবে হাজার হাজার বছর ধরে এখানে এই জায়গাটাতে আমাদের পূর্বপুরুষরা ছিল, আমরা আছি, এটা আমাদের দেশ। এখন আমরা কি অপরাধে এখানে, এখন আমাদেরকে এখান থেকে কি অন্য জায়গায় কোনো ফেলে দেবে কিনা, বের করে দিবে কিনা, এরকম মনে হয় যে 47-এ পাকিস্তান হওয়ার কারণেই আমরা এই শুভেন্দুদের হাত থেকে বেঁচে গিয়েছি, না হলে আমাদের অবস্থা ওই মানে ভারতের কাশ্মীরের মতো হইতো। 100% ভাই সুমন্ত। এই যে 47 নিয়ে কথা হয়, 47 নিয়ে যখন কথা বলে যারা জানে না, এই যে বিএনপি জ্বালানি মন্ত্রী ভদ্রলোক, উনি বহুদিন কোথায় জানি ছিলেন, উনি এখন বাংলাদেশে এসছেন, টুকু সাহেব, শেখ কামালের ঘনিষ্ঠ বন্ধু, ব্যাংক ডাকাতিও ছিলেন উনি। উনি বললেন, সংসদে বললেন যে আমরা 47-কে স্বীকার করি না। তার মানে অবিভক্ত ভারত উনি লালন করতে পারে, এটা পার্সোনাল ব্যাপার। কিন্তু 47-এ যে পাকিস্তান হলো, এই পাকিস্তানের প্রস্তাবক কে ছিল? ওনারা কি এটা মানুষকে বলেন? পাকিস্তানের প্রস্তাবক তো মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন না, যিনি তখন অল মুসলিম লীগ, অল ইন্ডিয়া মুসলিম লীগের যিনি সভাপতি ছিলেন। পাকিস্তানের প্রস্তাব করেছিলেন আমাদের বাংলাদেশের, আমাদের বাঙালি শেরে বাংলা একে ফজল হক। লাহোর প্রস্তাবে 1940 সালের মার্চে উনি দিয়েছেন। আমি নিজে গিয়ে লাহোরে দেখেছি, ওখানে মধ্যে ওনার সেই প্রস্তাব, পাকিস্তান প্রস্তাবটা বাংলায় ওখানে মধ্যে খোদাই করা আছে, এবং ওনার ছবি দেওয়া জাদুঘরে। ওরা এগুলো মুভ করেনি। ইতিহাস কথা বলে, তো বাঙালিরাই তো পাকিস্তান তৈরি করেছে। আপনারা কেন মানুষকে ভুল বোঝান যে পাকিস্তানিরা পাকিস্তান বানিয়েছে আমাদেরকে শোষণ করার জন্য এবং আমাদেরকে অত্যাচার করার জন্য, আমাদের ভাষায় কথা বলতে দেবে না? এইসব ফালতু কথা মানুষকে কেন বলেন? 47 না হলে আমরা আজকে থাকতামও না, এই দেশও হইতো না কোনোদিনও। 47 হওয়াতেই, পটভূমি হওয়াতেই 52 হয়েছে, 52 থেকে 69 হয়েছে, 71 হয়েছে। প্রত্যেকটা জিনিস ধারাবাহিক ভাবে এসেছে। আমি তো হঠাৎ করে বলতে পারি না মিশন সাহেবের বাবা ছিল কিন্তু দাদা বলে কেউ ছিল না, উনি ওনার বাবাই প্রথম, এটা তো হয় না। তার তো অবশ্যই দাদা ছিল, দাদার দাদা ছিল, একটা ফ্যামিলি ট্রি থাকে। তো ওনারা এখন কাকে খুশি করতে চায়? অখণ্ড ভারত চায়, হৃদয় লালন করে। অসুবিধা নাই, শুভেন্দু বাবু আছে, শুভেন্দু বাবু নাকি একজন ভালো জ্বালানি মন্ত্রী খুঁজছেন, তো ওখানে চাকরি আছে, যেতে পারবেন। চিফ হুইপ বলতেছে আজকে এই জুলাই আন্দোলন নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণা হয়েছিল, তার কবিতা গান পাঠ করে নাকি পাবলিক অনুপ্রেরণা পেয়েছিল জুলাই আন্দোলনে। না না, আপনি তো এটা আসল কথাটাই বললেন না চিফ হুইপ সাহেব, নুরুল ইসলাম মনি সাহেব।
ওনাকে তো মনে করতাম মোটামুটি ভালো। উনি বলেছেন রবীন্দ্রনাথ নাকি তার গল্প গান কবিতায় জিয়া রহমানের কথা অসংখ্য বার বলেছেন। কেন জিয়াউর বললেন রহমানের আমি বুঝলাম। মানে জিয়া জিয়াউর রহমানের রহমানের কথা, কথা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হ্যাঁ জিয়া রহমানের কথা বলেছেন, মানে কিন্তু জিয়া ওই যে রহমানের বিভিন্ন হয়তো বিভিন্ন কাজকর্ম উনি নাকি কিভাবে আমি বলেছেন জানি না, এটা নিয়ে দেখলাম নিউজ হয়েছে। এই যে এই জিনিসগুলি, এগুলি কি চাটুকারিতার চূড়ান্ত না? এটা কিন্তু ওই যে উনি তো জিয়াউর রহমানের ক্ষমতার আগেই মারা গিয়েছেন নাকি? ওই যে ভরা ভরা ওই যে ধন নয় মান নয় এতটুকু বাসা, ওই যে আমার গোলা ভরা ধান, ধানের শীষ, ওইটা জিয়া রহমানের কথা বলেছেন। জিয়া রহমানকে তখনই উনি জানতেন, উনি ধানের শীষ বলবেন, ওইটাকে ওই ধানের শীষ জিয়া রহমানের প্রতীক হবে। এগুলা এই ধরনের কথাবার্তা, এগুলি চাটুকারিতা। ওনাদের আর কত কিছু দরকার, ওই 17-18 বছর কিছু পায়নি তো, এখন পেয়ে বুঝতে পারছেন না খাবে না ঘুমাবে না করবে। এগুলি লজ্জা লাগে বলতে, খুব লজ্জা লাগে। এগুলো আমরা শুনতে চাই না এদের কাছে। না, এখন আমরা এখনো দেখেছি যে বেগম জিয়া মৃত্যুর পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এসেছেন এবং নির্বাচনের পরে ভারতের কাছ থেকে একটা ভালো বার্তা এসেছে এবং ভিসা আস্তে আস্তে চালু করা হবে বলে বলা হচ্ছে। এটা আমরা চাইবা না চাই, বাংলাদেশের প্রচুর লোক ভারতে চিকিৎসার জন্য যায়, যে কারণে যায়, টুরিস্টের জন্য যায়, বিভিন্ন কারণে যায়, ভিসা চালু হবে এবং এবং ভারতের সঙ্গে বিভিন্ন কূটনৈতিক আদান প্রদান এটাও বাড়তেছে। আবার দেখতেছি যে পাকিস্তানেও গিয়েছে বিমান বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ দল, আবার চীনের সঙ্গেও যে চুক্তিগুলো আছে এগুলো হবে, সবকিছু হবে। আবার চট্টগ্রামের ইউনূস সরকার চট্টগ্রামের মিরেরসরাইতে ভারতকে জমি দিয়েছে, ওটা বাদ দিয়ে তুরস্ককে দিয়েছে ইপিজেড তৈরিতে ড্রোন তৈরি কারখানা করবে, ওটাও ঠিক আছে, সবকিছু ঠিক আছে। তাহলে এখানে কি আমরা বলতে পারি কিনা যে তারেক রহমানের পররাষ্ট্রনীতি হচ্ছে আসলে সবাইকেই খুশি করা, নাকি নাকি আমরা এটা বলতে পারি জনাব মারুফ রাজু যে তারেক রহমান সরকারটা আসলে শুধুমাত্র আমেরিকার দালালি করতেছে, আমেরিকা যেভাবে বলে সেভাবেই করে, তো আমেরিকা এই আসলে কিছু কথাগুলো নিজের দিকে রাখে, কিছু আসলে ভারতকে, কিছু পাকিস্তানকে, এরকম। দেখেন, আমেরিকা তো ডাইরেক্টলি ওরা কোনো কিছু করে না, ওরা করে ইনডাইরেক্টলি। এখন একটা পর্যায়ে যে তারেক রহমান উপলব্ধি করতে পেরেছেন, আমি শিওর 100%, আমি নিজেই বুঝেছি যে বাংলাদেশের এখন টাকা দরকার, উই নিড মানি। আমেরিকার যে কন্ডিশন, আমেরিকার যে অবস্থা, তারা বিভিন্ন জায়গাতে 10 জায়গাতে হাত দিয়ে এখন যে অবস্থায় পড়েছে। আমি তো কানাডা থাকি, আমি তো আমেরিকান ইকোনমি, আমাদের সাথে তাদের ট্রেড ওয়ার চলছে এখন, আমাদের সাথে খুব খারাপ অবস্থা। আমাদেরকে এখন ভিসা টিসা দেবে না বলে যেতে যেতে আমরা যেতেও চাই না। এইভাবে এখন কিন্তু তারেক রহমান যে চায়নার দিকে তাকাচ্ছে, পাকিস্তানের দিকে তাকাচ্ছেন, টার্কির দিকে তাকাচ্ছেন, এটা কিন্তু একটা ইতিবাচক দিক। কারণ উনি বুঝতে পেরেছেন আমাদের টাকা দরকার। চায়নার কাছে পৃথিবীর মধ্যে এখন যেই দেশ বলেন যা বলেন, চায়নার কাছে আছে উদ্বৃত্ত টাকা। তারা কত ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার তাদের কাছে সারপ্লাস আছে, এবং আমেরিকাও তাদের কাছে অনেক টাকা দেনা, অনেকেই দেনা তাদের কাছে। এখন চায়নার এই টাকাগুলোকে কিছু টাকা যদি আমাদের এখানে ইনভেস্ট করে, তিস্তা প্রকল্প, অন্যান্য প্রকল্পে, এটা আমার জন্য ইতিবাচক হবে। সাথে সাথে ইন্ডিয়ার সাথে যে এটা যে বলে যে শুভেন্দু অধিকারী যে বলেছেন যে বাংলাদেশকে নাকি যুদ্ধে কয়েকদিন না কয়েক মিনিটের মধ্যে ফয়সালা হয়ে যাবে, আমি খুব খুব আনন্দিত হয়েছি উনি এটা বলেছেন। হ্যাঁ, ওনাদের এইসব বীরত্ব তো আমরা ওই বলিউডের মুভি টুবিতে, ওই যে বিভিন্ন ঋত্বিক রোশনের সিনেমা টিনেমা দেখে, আবার ইতিপূর্বে আমরা হলিউডেও দেখতাম ভিয়েতনাম যুদ্ধের সময় র্যাম্বো 1, র্যাম্বো 2, র্যাম্বো 3। আরে বাপ রে বাপ, এদিকে হেরে নাস্তানাবুদ হয়ে যাচ্ছে, পালানোর জায়গা পাচ্ছে না, এখানে মুভি বানাচ্ছে। ট্রাম্প তো মনে করছিল যে ইরান প্রথম দিনই শেষ হয়ে যাবে। না না, 6 ঘন্টার মধ্যে ইরানে 2 ঘন্টা, এগুলি তো বলে। তো ওনারা আসেন, আমি বলি দাদা, শুভেন্দু অধিকারী দাদা, আপনি আসেন, শেখ হাসিনার থেকেও কিছু উপদেশ নেন, পরামর্শ নেন, ওনাকে প্রধান পরামর্শক রাখতে পারেন। আসেন বাংলাদেশে, ঢুকলে এখান থেকে বাইরে হওয়ার কোন রাস্তা আপনারা পান কিনা? আপনাদের এই সেনাবাহিনী, যে সেনাবাহিনী 75 সালে 15ই আগস্টের এত বড় একটা ঘটনার পরেও ভারতপন্থী সরকারকে উৎখাত করা হলো, সবাইকে হত্যা করা হলো, একটা লোকও আপনারা পাঠান নাই। এটা তো আপনাদের ইতিহাস, এটা তো বাস্তব সত্য কথা। 6 ঘন্টার ভিতরে মোস্তাক সরকারকে আপনারা স্বীকৃতি দিয়ে দিয়েছেন। শেখ হাসিনা, শেখ রেহানাকে আপনারা আশ্রয় দিয়েছেন, ঠিক আছে, কিন্তু গরু মরে জুতা দান। আপনারা যে ভারতকে যে বন্ধু মনে করেন, এবারে তো 5ই আগস্টে যে এত বড় একটা ঘটনা হলো, শেখ হাসিনা এখান থেকে পালিয়ে গেলেন এক কাপড়ে, ওনাকে তো ভারত নিয়ে গেল না, এসে ভারতের সেনাবাহিনী তো পাঠালো না আমাদেরকে ওনাকে রক্ষা করতে, পাঠালো না কেন? ওদের এই সাহস নাই। মুখে মুখে বড় বড় কথা, বলিউডের সিনেমা, আর নির্যাতন করতে পারে খালি অসহায় এবং গরিব এবং সংখ্যালঘুদেরকে তারা নির্যাতন করতে পারে। আজকে দেখলাম একটা মাংসের কারখানা এখানে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো কলকাতায়। এগুলা কেন বারবার হচ্ছে? তারা বলছে এটা হিন্দু দেশ, এখানে কোনো মুসলমান থাকতে পারে না। এটা বিশ্বের ইতিহাসে এরকম হয়েছে কিনা আর কোথাও আমি জানি। তাই দেখেন, এই যে সিরাজ উদ্যান, নবাব সিরাজউদ্দৌলার নামে সিরাজ উদ্যান, সেই সিরাজ উদ্যানকে নাম বাদ দিয়ে নাম রাখা হলো শিবাজি উদ্যান।
অথচ ওরা জানে না যে নবাব সিরাজউদ্দৌলা কিন্তু ছিল এই বাংলা, বিহার, উড়িষ্যার অধিপতি, আর শিবাজি ছিল বর্গী। ওই যে কথায় আছে না, খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গী এলো দেশে, যেই শিবাজির বর্গীরা এই কলকাতা এলাকায় ডাকাতি করে বেড়াতো, মানুষকে মারতো, সেই শিবাজির নাম লাগিয়েছে ছত্রপতি শিবাজি পার্ক, সিরাজউদ্দৌলার পার্কের নাম বাদ দিয়ে। তো এরা আসলে ইতিহাসও পড়তে চায় না, কারণ ওই শিবাজি হিন্দু, বাস না, সে ডাকাত করবে করবে। ওই যে মুর্শিদাবাদ, যে ওটা তো মুর্শিদ কুলি খা, তার নামে সিরাজউদ্দৌলার আত্মীয় ছিলেন উনি, ওনার নামে। তারপরে করিমগঞ্জ টরিমগঞ্জ, এখানে অনেক মুসলিম আছে, কারণ এগুলো তো দীর্ঘদিনের ঐতিহ্য। তো এগুলো তারা পরিবর্তন করবে, তারা করুক, কিন্তু আমার ওদের পরিবর্তন নিয়ে আমি চিন্তিত না ভাই, আমি মোটেও এতে দুঃখিত না। তারা তাদের যা ইচ্ছা করুক। আমাদের বাংলাদেশে যে আমরা যে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে, জমিদার সাহেবকে নিয়ে যে এত উচ্ছ্বসিত, লজ্জাটা আমাদের হওয়া উচিত। যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 50-60 বছর পর্যন্ত এখানে ওপেন হতে পারেনি। উনি এখানে বিরোধিতা করেছেন, ঢাকায় কিসের বিশ্ববিদ্যালয় হবে, এখানে সব ডোম চন্ডাল নিচু শ্রেণীর হিন্দুরা থাকে। তার নামে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, তার মৃত্যুবার্ষিকী পালন করা হয়, জন্মবার্ষিকী পালন করা হয়। মানুষের যে সূর্য স্নান করে সকালবেলা, যে রবীন্দ্র সঙ্গীত করে সূর্যকে প্রণাম দেয়, আর যেই নবাব সলিমুল্লাহ এই জায়গাটা দিয়ে গেলেন, 600 একর জায়গা প্লাস তার টাকা বিশ্ববিদ্যালয় করলেন, তার নামটাও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জানে না। উনি কে ছিলেন, কোথা থেকে এসছেন, কি তার পরিচয়, কি তার শিক্ষাগত, কেউ জানে না। এটাই বাংলাদেশের জন্য আইরনি, দুঃখ। আপনার কি মনে হয় যে বিএনপির পক্ষ থেকে যেভাবে এইবার রবীন্দ্রনাথ ঠাকুরের যে জন্ম মৃত্যুবার্ষিকী এগুলো ফলো করে মানে সেলিব্রেট করা হচ্ছে, তার মানে কি এটা বিএনপি আসলে তাদের মানে ভোট ব্যাংক চালু মানে ইয়ে করতে চায় আর কি? যে আপনি জানেন যে আমরা চাই বা না চাই, কিছু লোক আসলে রবীন্দ্রনাথ ঠাকুরকে মানে তার ধর্ম হিসাবে মানে আর কি, যেটা আমাদের ধর্ম। সুতরাং বিএনপি চিন্তা করলো যে এদের একটু প্রশংসা করলে তারা পরবর্তীতে আমাদেরকে ভোট দিবে। এটা আপনি একটু আগে কথা কিন্তু বলেছেন, এই কথাটার উত্তরটা আপনি দিয়েছেন আমাকে, আপনি দিয়ে দিয়েছেন উত্তরটা, যে তারেক রহমান সব দিককে ম্যানেজ করার চেষ্টা করছেন। সেটা একদিক দিয়ে সেফ বাট ডেঞ্জারাস অলসো, ইনক্লুডিং বিএনপি জামাত, সরি ইনক্লুডিং জামাত এনসিপি। না, বহির্বিশ্বের কথার আগে বলছি আর কি, যে এই যে ভারতকে, আপনাকে এই রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি আপনি একটু ভালো করে একটু তেল দেন, তার নামে জাতীয় সঙ্গীত হয়েছে, এই হয়েছে, তার দেখা, তাহলে মনে করেন ভারত একটু আশ্বস্ত থাকলো, এরা তো আমাদের লোককে সম্মান করছে, আমাদেরকে এখানে করছে, রবীন্দ্র এই করছে সেই করছে। আমার মনে হয় এটা ধারণা, উনি সব দিক থেকে ম্যানেজ করার চেষ্টা করা ভালো, কিন্তু কিছু কিছু জিনিস ম্যানেজ করা যায় না। কিছু কিছু জিনিস ম্যানেজ করতে গেলে আপনার নিজের অস্তিত্বই থাকে না। এই রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আমার কোনো প্রবলেম নাই, কিন্তু এই তার গান নিয়ে পূজা করতে হবে এবং তার গানকে আমাদের জাতীয় সঙ্গীত করতে হবে, যে জাতীয় সঙ্গীত, এই গানটা কোনো আমাদের বাংলাদেশের সাথে কোনো সম্পর্কই নাই। এটা লেখা হয়েছিল ওই 1900 সালে, যখন বঙ্গভঙ্গ নিয়ে তৎকালীন যে রাজা ছিলেন জর্জ, মনে হয় সপ্ত জর্জ ইংল্যান্ডের, তার নামে স্তুতি করে এই গানটা লেখা হয়েছিল। এখন এই গানটা হয়ে গেছে আমাদের জাতীয় সঙ্গীত। কি জন্য আমাদের জাতীয় সঙ্গীত আমি জানি না, তবে এটা অদূর ভবিষ্যতে অবশ্যই এই জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে। বিএনপি সরকার কি বললো আর আওয়ামী লীগ সরকার কি বললো এটা বড় কথা না, জনগণ কি চাইলো কি বললো এটা হলো সবচেয়ে বড় কথা। আমরা জনগণকে সবসময় ইগনোর করি, যে ভোট পাই, যে এটাকে পার্মানেন্ট মনে করি। ভোট তো টেম্পোরারি ভাই, 5 বছর জন্য, যদি নির্বাচন 5 বছর পরে হয়, আর এর আগে নির্বাচন হয় তো ইট ইজ এ টেম্পোরারি থিং, অলওয়েজ চেঞ্জিং, অলওয়েজ আপডেটিং। তো মানুষকে একেবারে পার্মানেন্টলি নিজের লোক মনে করা ভুল। আর সাথে সাথে আওয়ামী লীগ তো রয়েছে, আওয়ামী লীগের লোকজন, সমর্থক, কর্মী, তারা তো এখনো আছে, তারা তো বেঁচে আছে, তাদেরকে তো আর আপনি নিঃশেষ করে দিতে পারবেন না, সম্ভব না। কিন্তু তারা তো এখনো আছে, তারা বিভিন্ন ভাবে ক্যারিকুলাম করবে, তারা চেষ্টা করবে। জাতীয় পার্টির এলিমেন্টটাও আছে, বাংলাদেশের বিরোধী যে এলিমেন্ট আছে। এই জন্য এই যে সব জায়গায় চেষ্টা করার গুড সাইড হলো চায়না সাইডে এবং পাকিস্তান সাইডে, যে যুদ্ধ বিমান চায়নার থেকে আনা হবে, অত্যাধুনিক যুদ্ধ বিমান পাকিস্তানের তত্ত্বাবধানে, টার্কির থেকে কি কি জানি আনা হবে, আপনি বললেন ড্রোন, খুব অত্যাধুনিক ড্রোন করবে। এগুলা করলে এগুলা কিন্তু চেক এন্ড ব্যালেন্স। দেখেন ভাই, আপনি কিন্তু পারমাণবিক নিয়ে যে এত কথা হয়, পারমাণবিক অস্ত্র যদি আজকে কারো কাছে না থাকতো একটা কথা ছিল, কিন্তু একটা দেশের কাছে, দুইটা দেশের কাছে থাকলে একটা কথা ছিল। এখন এখানে কয়েকটা দেশের কাছে আছে, অধিকাংশ দেশের কাছে নাই। এই দেশগুলো কিন্তু তারা অধিকাংশকে এখন রুল করছে, বিকজ তাদের কাছে আছে। গত পরশুদিন কিন্তু ভারত একটা মানে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, যেটা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। এটা কিন্তু কক্সবাজার সি বিচ থেকে দেখা গিয়েছে। আপনি দেখেছেন ভিডিওটা?
আল্লাহ জানে ভাই, আমি ভিডিও দেখেছি, মানে ভারতের এইসব ইয়েটি আমি বিশ্বাস করি না। ওদের একটা বিমান দেখলাম ইয়েতে কোথায় জানি শোতে, উপর থেকে নিচে পড়ে গেল, অনেক টাকা দিয়ে বানিয়েছে। এগুলো আমার কাছে বলিউডের সিনেমা মনে হয়, সত্য কথা। আমি এগুলো মানতে রাজি না, বুঝছেন। এদের আসলে কোনো, আমি এদের সাথে এখানে চলি তো, এদের এই কথাবার্তা ভালো, এই সুন্দর সুন্দর কথা বলবে, খুব ঠান্ডা মাথা, আমাদের মতো গরম না, খুব ভালো। কিন্তু এই ক্ষেপণাস্ত্র টেপনাস্ত্র এগুলো আমার কাছে অনেক জায়গাতে, পৃথিবীর অনেক জায়গাতে এটা দেখেছি। এটা তো নর্মাল ইলেকশন না। আপনি একটু আগে বললেন এটা কি পশ্চিমবঙ্গের তৃণমূল হেরে গেছে আর বিজেপি ক্ষমতায় এসছে, বা অমুক দেশে কানাডাতে আপনার কনজারভেটিভ পার্টি হেরে গেছে, লিবারাল লেবার পার্টি এসছে, এরকম তো না। এটা একটা বিশেষ স্পেশাল একটা সিচুয়েশন। এবং 1000 বছরে 500 বছরে এরকম সিচুয়েশন আরেকবার কোনোদিন আসবে কিনা আমরা জানি না। ভেরি স্পেশাল সিচুয়েশন। গণ আন্দোলন থেকে বিপ্লব, গণবিপ্লব, গণ অভ্যুত্থান, শেখ হাসিনার 17 বছরের অবসান হয়ে উনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। ওনার সমস্ত লোক পালিয়ে গেছে, দেশে ভ্যাকুম সৃষ্টি হয়ে গেছে, মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ, সংসদ ভবন পর্যন্ত আপনার র্যানস্যাক্ট হয়েছে, প্রধানমন্ত্রীর বাসভবন পর্যন্ত লুট হয়েছে, সবকিছু হয়েছে। তো এগুলো তো আমরা কোনোদিন দেখিনি। এরকম না যে এরা খুব ভালো হয়েছে খারাপ হয়েছে তা বলছি না, ঘটনা হয়েছে। পুলিশ স্টেশন ছিল না, সব পুলিশ স্টেশন বিক্ষুব্ধ জনতা জ্বালিয়ে দিয়েছে, পুলিশের অত্যাচারে বিক্ষুব্ধ হয়ে সবকিছু করেছে। এখান থেকে উঠে এসছে এই দেশ। তাহলে তো এটা সুযোগ ছিল। আপনাকে প্রথম বিরোধী দল হতেই হবে, তারা আপনারা গালাগালি করতেই হবে। ঠিক আছে, জামাত কেন বিএনপির পক্ষে কথা বলবে, এটা কোনো কোনো লেখা নাই তো কোথাও। আসেন আমরা দেশটাকে সুন্দরভাবে, বিরোধী দলে আপনারা থাকবেন, কিন্তু আমরা জাতীয় প্রশ্নে আমরা একসাথে সিদ্ধান্ত নেব। যেমন জুলাই প্রশ্নে, সনদ প্রশ্নে আমরা একসাথে সিদ্ধান্ত নিতে পারতাম। অন্যান্য বিষয়ে যদি কোনো একটা বিষয় আসে তাহলে জামাত ইসলামী তাদের মতামত দেবে, সেটা নিয়ে আলোচনা হবে, একজন হবে, গণতন্ত্রের বিউটি। বাট মেইন প্রশ্নে, শেখ হাসিনার বিচারের প্রশ্নে, ভারতের সাথে সম্পর্কের প্রশ্নে, বাংলাদেশ কোন দিকে যাবে, চায়নার সাথে বড় ডিল করবে কিনা, ইন্ডিয়ার সাথে করবে না চায়নার সাথে করবে, বাংলাদেশের যে শিফট, বাংলাদেশের যে মেইন আপনার ভিউ শিফট হচ্ছে, এটাতে তো আপনার সব একসাথে থাকা উচিত ছিল। কেন আজকে আমাদের মধ্যে এরকম বিভেদ? আবার জামাত বলছে আমরা আন্দোলন করবো, এগুলো তো আমরা দেখতে চাই না। আমরা এগুলো দেখতে চাই না। হাসিনা পালিয়ে গেছে, এই সুযোগে বাংলাদেশকে উইন উইন সিচুয়েশনে আছে বাংলাদেশের। আপনি আমাকে বলেন, আমি আরো কতজনকে এই প্রশ্নটা করেছি, কেউ উত্তর দেয়নি। আপনি আমাকে বলেন, আপনি তো অনেক দেশের ব্যাপার জানেন, দীর্ঘদিন ধরে আপনি রাজনৈতিক টকশো করছেন এবং আপনি সাংবাদিক। কোন দেশে আছে এই নিকট ইতিহাসে এরকম একটা সিচুয়েশন যেখানে বিরোধী দল, সরকারি দল সবাই একই মতো মনোভাব এবং সবার লক্ষ্য একই? আছে কোনদিন দেখেছেন কোনোদিনও? আমাদের তো হাসি খুশি ভাবে সংসদ চালানো উচিত, সুন্দরভাবে সবাই হাসি খুশি উৎফুল্ল ভাবে দেশকে সামনের দিকে আমরা গড়বো, হাসিনার জঞ্জালকে দূর করবো, বাংলাদেশকে সামনের দিকে নেব। কেন আজকে আমাদের মধ্যে এই বিভেদ? কেন রাজাকার গুপ্ত ইত্যাদি কথা বলে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি, মারামারি? ফজলুর রহমানদেরকে এনে এখানে বয়ান দিতে হয়, হাসিনার বয়ান, সে নাকি মুক্তিযোদ্ধা ছিল, 3 জনে বলে 170 পাক সেনাবাহিনী কিসে নাকি আটক করছে, হত্যা করেনি, আটক। 3 জনে 170 জন পাকিস্তান সেনাবাহিনীর সদস্যকে আটক করেছে। তো এই ধরনের পাগল ছাগল শক্তিশালী ছিল, শক্তিশালী ছিল। এটা মানে এরকম শক্তিশালী হারকুলিসও ছিল কিনা আমি জানি না। এগুলো তো আমাদেরকে, আমাদের দলকে, আমাদের নেতা নেত্রীকে, আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অপমান করা হয়। এদেরকে আমাদের লাগবে কেন? বিএনপি থেকে নেতা নাই, না থাকলে খালি রাখেন জায়গা ভাই। রুমিন ফারহানাকে আপনি দিলেন না, তাকে আপনি বহিষ্কার করে দিলেন। আর এই লোককেও বহিষ্কার করলেন, এই লোককে আপনি বহিষ্কার অবস্থাতে আবার এমপি করে এখন আবার এমপি মিনিস্টারও দেবে মনে হয়, বুঝতে পারে। এখন এই লোক আবার, যেই পার্থ 18 সালে দল ছেড়ে গেল, জোট ছেড়ে গেল, 19 সালে পার্থ এখন আবার মানে খুব একটা বিএনপি ভক্ত হয়ে গিয়েছে, ভক্ত। এবং সে এখানে মধ্যে জিয়া পরিবারে নাকি আগে, সে আবার আর জায়গায় দেখলাম 2020 সালে না কখন 21 সালে সাক্ষাৎকার দিচ্ছে, ওই যে শাহরিয়ার নাজিম জয়ের কাছে সাক্ষাৎকার দিচ্ছে, শেখ মুজিবের স্তুতি, শেখ হাসিনা তার ফুফু, তার মামা হলো কি শেখ মনি, হুলস্থুল অবস্থা, তার শ্বশুর হলো শেখ সেলিম। তো এগুলি তো আমি আসলে বুঝি না। বিএনপির এই জিনিসগুলোকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সম্মানের দিকে দেখে, বেগম খালেদা জিয়ার সম্মানের দিকে দেখে, তারেক রহমানকে এগুলি থেকে একটু আমি অনুরোধ করব যে এগুলো আপনারা করবেন না প্লিজ। আপনারা দলের লোকজনকে মূল্যায়ন করেন বা না করেন, আওয়ামী লীগের লোক, বিভিন্ন ভুইফোর লোক, রাস্তাঘাটের লোক, যারা ডিরেক্টলি শেখ খালেদা জিয়াকে অপমান করতো, ট্রল করতো, তাদেরকে মন্ত্রী বানাবেন না, তাদের গাড়িতে পতাকা দেবেন না। আমি অনুরোধ করি আপনাদের কাছে। আপনারা আমাদেরকে না দেন, বিএনপি কাউকে না দেন, টেকনোক্রেট দেন, প্রফেসরদেরকে এনে করেন, কিন্তু আপনি আওয়ামী লীগের ভাবাদর্শের লোকদেরকে দেবেন না, বামপন্থী লোকদেরকে দেবেন না। কোন ক্যাপাসিটিতে জাহিদুর রহমান সে
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, কোন ক্যাপাসিটিতে আপনি আমাকে বলেন? আপনি তো দীর্ঘদিন পর্যন্ত সবকিছু দেখছেন, কি ক্যাপাসিটি তার আছে? মারুফ ভাই, একটা জ্বলন্ত উদাহরণ দেই। যখন পশ্চিমবঙ্গে তৃণমূল পরাজিত হলো, দেখবেন ওই যে অনেকেই বলতেছে, ওই কবির সুমন, তারপরে নায়ক দেব, এরা বলতেছে আমরা চাই নাই, আমাদেরকে জোর করে মমতা মনোনয়ন দিয়েছে। যখন বিএনপি বিপদে পড়বে, এই জাহিদুর রহমান কি বলবে? আমি তো চাকরি করছি, আমি তো বিএনপি করি না। ওরা তো কোনোদিন বিএনপি করেনি। ওরা করেনি খালেদা তো। জিয়া মরে গেলেও কিছু না, থাকলেও কিছু না। জিয়া রহমানের জন্য তাদের কোনো আবেগ নাই। আবেগ ছাড়া কোনোদিন রাজনীতি থেকে শুরু করে কোনো কিছু হয় না কিছু পৃথিবীতে। হয় না সব আবেগ। আবেগ ছাড়া। সব আবেগ। আপনার বাচ্চাকে যে আপনি ভালোবাসেন, আপনার ওয়াইফকে ভালোবাসেন, আপনার বাচ্চার জন্য আপনার মনটা খারাপ লাগে, মার জন্য আপনি কাঁদেন, এগুলো হলো আবেগ। যার আমার আবেগ খুব নাই, অবাক লাগে যখন এই বিএনপি ছাত্র দলের বুড়া বুড়া পোলাপাইন গুলা তারেক রহমানের গাড়ির পিছনে দৌড়ায়, বিশ্ববিদ্যালয়ে পড়া। আর সাইদ আব্দুল্লাহ, সে তারেক রহমানের উপদেষ্টা হয়ে বসে। ছাগল কাণ্ড। সাইদ আব্দুল্লাহ বিশেষ সহকারী না, বিশেষ সহকারী কিসের জন্য সে বিশেষ সহকারী হলো বুঝলাম না। ছাগল কাণ্ড নিকলো, এ কি, এর যোগ্যতা কি, এর ইতিহাস কি, এর অতীত কি জানি না। এই জিনিসগুলো আমাকে খুব কষ্ট দেয়। যোগ্য লোককে দেন। অনেক ছেলে লোকজন আছে বিএনপির, অনেক কষ্ট করেছে এতদিন, তাদেরকে যোগ্যতার ভিত্তিতে ইউজ করেন। তারা আপনাকে ফেলে যাবে না, কোনোদিন ফেলে যায়নি, আমরা যাব না আপনাকে ফেলে। আমরা মৃত্যু পর্যন্ত আমরা অন্য কোনো দলের কথা চিন্তাও করতে পারি না। এটা যেন উনি বুঝে। এবং দিন কিন্তু এই দিন সেই দিন না, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। এই কথা কিন্তু আমরা হাসিনার আমলে অনেকবার বলেছি আরেকটা এবং বিষয় এখনো হচ্ছে বলছি। যে তারেক রহমানের দেশপ্রেম সম্বন্ধে তো অবশ্য কোনো সন্দেহ নেই। আপনি মনে করেন, আমি মনে করি উনি উনি দেশপ্রেমিক, বাট অনেক জিনিস আসলে উনি ঠিক মতো জানেন না। যেমন আমির খসরু মাহমুদ চৌধুরী, উনি যেভাবে এই পুরো অর্থ মন্ত্রণালয় সহ ব্যাংক ট্যাঙ্কে আবার এসালময় করতে চাচ্ছেন, এটা রিসেন্টলি দেখলাম একটু স্টপ হয়েছে, বাট এটা কিন্তু প্রক্রিয়াটা কিন্তু চলতেছিল। আমার মনে হয় যে তারেক রহমান আসলে এটা স্টপ করে দিয়েছেন। আমি এখনো ঠিক বুঝতে পারতেছি না যে এসালমকে দেওয়া হবে কিনা। উনি অনেক কিছুই বুঝতে পারছেন, উনি অনেক কিছুই ইয়ে করবেন এবং ইদানিং অনেক কিছুই উনি হস্তক্ষেপ করছেন এবং করবেন। মহিলা এমপিদের ব্যাপারেও আমরা দেখেছি অনেকগুলা ক্ষেত্রে উনি ব্যবস্থা নিয়েছেন। তবে কিছু কিছু বিদেশের অনেকদিন কাজ টাজ করেছেন, ওনাদেরকে আমরা আশা করেছিলাম তাদেরকে মহিলা এমপি দেওয়া হবে, সম্মান করা হবে। তা ঠিক আছে, দলের প্রশ্ন, আমরা দলের রেজিমেন্টেড কর্মী হিসাবে, রেজিমেন্টেড সৈনিক হিসাবে আমরা দলের সিদ্ধান্ত মাথা পেতে মেনে না, নেই। আমরা সাংবাদিকরা শুনতেও চাই না দলের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু আমার মনে হয় যে উনি গোপনে একসঙ্গে বসে সালাউদ্দিন এবং আমির খসরু এই দুজনকে আসলে ওনার থামানো উচিত। এটা জনগণেরও কথা, আমরাও বারবার বলছি যে কোন রকমের কোন সন্দেহ, বিএনপি সরকার সন্দেহের মধ্যে রাখবে কেন মানুষকে? বেগম খালেদা যেহেতু আমাদের কোনোদিন সন্দেহের মধ্যে রাখিনি। আমি জানতাম যে এই মহিলা যদি বেঁচে থাকে সে আপোষ করবে না কোনোদিন। ওনাকে যতটুকু জানতাম, এই বিশ্বাস আমার ছিল এবং উনি করেননি। এবং ওনার জনপ্রিয়তার উপর ভিত্তি করে কিন্তু বিএনপি ক্ষমতা এসছে। বিএনপি ক্ষমতা এসছে বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তার উপর ভিত্তি করে। 91 সালে বিএনপি প্রথম ক্ষমতা এসছে জিয়া রহমানের জনপ্রিয়তার ভিত্তি করে। ওনারা কিন্তু তখন ছিল না। এখন কিন্তু খালেদা জিয়া নাই, উনি দুনিয়া থেকে চলে গেছেন। কিন্তু ওনার জনপ্রিয়তা এখনো কিন্তু মানুষ ওনার কথা ভাবে, আবার ওনার কথা এটাও বলে। সত্য যে 5 বছর পরে নির্বাচনে আবার খালেদা জিয়ার জনপ্রিয়তা কাজ করবে না, কারণ মৃত্যুর অনেকদিন হয়ে গেছে, মানুষ হ্যাঁ, বুঝে যাবে। এখন তারেক রহমানকে এইভাবে কাজ করতে হবে, হোমওয়ার্ক করতে হবে, মন্ত্রীদেরকে ঠিক মতো কন্ট্রোল করতে হবে, দুর্নীতি যেন কেউ করতে না পারে। যাদের টাকার দরকার অনেক তাদেরকে দিয়েন না মন্ত্রী, না খাওয়া মানুষকে মন্ত্রী দিয়েন না। যাদের, আমাদের চট্টগ্রামে এরশাদুল্লাহ ভাই আমার ঘনিষ্ঠ, ওনাদের মতো লোকদেরকে দেন, যাদের বাপদাদার সম্পত্তি কে শেষ করা যাবে না, তাদের কোনো কিছু ধান্দাবাজি করতে হবে না, কোনোদিনও করবেও না। তো এরকম লোককে আপনার সামনের দিকে আনেন, মন্ত্রী দেন, মিনিস্টার দেন, আছে অনেকে আছে। না খাওয়া ভুখা নাঙ্গা নুরুর মতো লোকরে দিলে এরা দেশ টেস্ট বিক্রি করে খাবে, এদের টাকা দরকার। মানে অবাক কাণ্ড, জুনায়েদ হাবিবের মতো লোককে মনোনয়ন দেওয়া হলো রুমিন ফারহানাকে বাদ দিয়ে। বাদ দিয়ে দেখছেন আপনার অবস্থাটা দেখেন, আমাদেরকে বাধ্য করা হলো, অথচ ওদিকে আবার ফজলুর রহমানকে এমপি করে আনা। নুরুল হক নূর, ববি হাজাজ, কি বলবো আর। ক্যাপ্টেন মারুফ রাজু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।